বছরটা যখন একেবারে যাই যাই বলছে, চলিগো করেও যেন আমাদের যেতে ইচ্ছে করছে না, একদম যেতে দিতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও বলতে তো হয়ই। কিন্তু আমরা খুব মিষ্টি মুখে এবং খুব ভালোভাবে সুখ স্মৃতি নিয়েই এই 2023কে বলবো যে এসো, তবে 24টা আরও ভালোবেসো। তো আমাদের স্যার যখন রয়েছেন সঙ্গে, তো আজকে এই 100 দিনের সোনাঝুরি হাট, 100 দিন মানে প্রথম দিন ভাবা গিয়েছিল স্যার যে 100 দিনের এই সোনাঝুরির হাট হবে? না, সত্যি বোঝা যায়নি, কারণ আমি ভেবেছিলাম 7 দিন 10 দিনের ব্যাপার, সাধারণত যারা নেয় আমাদের এক্সিবিশন করতে, এবং তারপরে ক্রমশ বাড়াতে আমি দেখলাম যে এটা প্রায় পার্মানেন্ট হয়ে যাচ্ছে। সেই জন্যই ওনার সঙ্গে একটা চুক্তি করলাম যে একটা এগ্রিমেন্ট করে নেওয়া এবং একটা পারমিশনের ব্যাপার করে নেওয়া, এবং সামান্য কিছু সরকারি যা ভাড়া হয় সেটা যথাসম্ভব আমরা কমিয়ে দিয়েছি, কিন্তু কিছু না দিলে এটা পরে অন্য পক্ষ থেকে একটা প্রবলেম হতে পারে। তো যেটা সবচেয়ে বড় কথা, 100 দিন চালানো খুবই একটা ক্রেডিটের ব্যাপার। শুরু করা সহজ, চালিয়ে যাওয়াটা কঠিন, এবং এতজন মানুষ এক্সপ্যান্ড করছে। আগে একটা দিকে ছিল, এখন দুটো দিকে এসছে, এবং এত সুন্দর আমরা প্রোডাক্ট দেখতে পেলাম, এবং ইন্টারন্যাশনাল বায়ার্সরা আসতে শুরু করেছে। খুবই আশার বিষয়। আমি নিঃসন্দেহে চাইবো যে আরও বেশি দিন এরা এটাকে কাজ করবে। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন সোনাঝুরি হাটের পক্ষ থেকে আমরা মাননীয় শ্রী দেবাশিস সেন মহাশয়, ম্যানেজিং ডিরেক্টর হিটকো, ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। জেলার শিল্পীদের যারা আমাদের মধ্যে রয়েছে, যাদের ছোট্ট করে তাদের ইতিকথাটা না শুনলে আমরা যে এই হাটটা করছি সেটা কেন করছি, এবং আজকে স্যারও কেন আমাদের এই সুযোগটা দিয়েছেন, আরও আপনারা বুঝতে পারবেন। আমরা কলকাতা থেকে আসছি। মা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে। আসলে আমি একটা জব করতাম, আর মা ব্যবসা করতো, তো দুটোই আমাদের হাতছাড়া হয়ে গেছে। কারণ আমার বাবার কি লাস্ট ইয়ার মাই ফাদার ওয়াজ ডায়াগনোজড উইথ ক্যান্সার। তো আমাদের আর কিছু করার কিছু ছিলই না। আমি আর মা দুজনেই একা হয়ে গেছি, একা হয়ে গেছিলাম। একা সব কিছু, সংসার ব্যবসা সব কিছু সামলানো আমাদের পক্ষে হচ্ছিল না। সব ব্যবসার দোকানগুলোও হাতছাড়া হয়ে গেছিল, প্লাস আমার চাকরিটাও ছাড়তে হয়েছিল। তো সেই কারণে এখানে আসতে হয়। স্যার ম্যামের এত সুন্দর একটা সুযোগ দেয় আমাদের। আমরা আমি আর মা দুজনেই খুব গ্রেটফুল টু হ্যাভ দেম। অনেক থ্যাংক ইউ স্যার আমাদের এই সুযোগটা দেওয়ার জন্যে, প্লাস এখানে যে যত সব শিল্পীরা আছে তাদেরকে এত সুন্দর সুযোগ দেওয়ার জন্য, তারা যাতে আরও উন্নতি করে। আর আই অলওয়েজ প্রে টু গড কি সোনাঝুরি হাট যেন আরও অনেক বড় হয়। আর থ্যাংক ইউ সো মাচ স্যার। 2021 অক্টোবরের 26 তারিখে আমার হাজবেন্ড হঠাৎ 3 মিনিটে এক্সপায়ার করে। তা তখন আমি কি করব, কিছু করার নেই। আমার মেয়ে তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে 2nd ইয়ারে পড়াশোনা করছে। তা আমার কোনো উপায় ছিল না, আমি কি করব। তখন হঠাৎ আমার না আয় নেই, কিছু নেই, আমি টোটাল একটা হাউস ওয়াইফ। তা হঠাৎই একটা দোকানে আমি কাজ করি, ডেলি 300 টাকা আয়। তা সেখানে 90 টাকা আমার গাড়ি ভাড়া। তারপরে এক সপ্তাহ তো এটা তো সম্ভব নয়। তখন আমি দাদাকে বলি, রাশিদাকে বলি, দাদা আমি কি করব। দাদা বললেন আপনি কি করেন? আমি জুয়েলারি করতে পারি, তাই আপনি ওটা নিয়ে বসুন। তাই সেই থেকে আজকে আমি দীর্ঘ 2 বছর রীতিমতো এই রোজগার করে মেয়েকে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করিয়েছি। হ্যাঁ, আর এই যে দীর্ঘ 100 দিন ধরে আমরা আজকে সোনাঝুরি হাটে হিটকোতে নিউটাউনে বসছি, এটাতে আমরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে খুব বিশেষ সাড়া পেয়েছি। এতে আমরা ভীষণ উপকারও পেয়েছি, আমাদের খুব সচ্ছলও হয়েছি। আমরা চাইবো দীর্ঘদিন যেন এই জিনিসটা টিকে থাকে। দেবাশিস বাবুকে আমরা খুব ধন্যবাদ জানাবো। স্যার আপনাকে খুব ধন্যবাদ। গত বছর দাদাকে একবার খুব লকডাউনের মধ্যে খুব পরিস্থিতি খারাপ ছিল, সেই সময় দাদাকে আমি বলেছিলাম যে দাদা আমি
মেলা করতে চাই। সেই সময় দাদা আমাকে বলেছিলেন যে তুমি তোমার প্রোডাক্ট কী কী আছে সেগুলো দেখাও। ছবি দেখিয়েছিলাম, দাদা বললো যে ঠিক আছে, তুমি কিছুক্ষণের মধ্যে আমাকে আমি মেলা তৈরির খবর দেবো, তুমি চলে আসবে। যে প্রথমে মেলা হয়েছিল রাজারহাট ব্লকের ভেতরে, সেই দেখে মেলা করতে করতে আমার ব্যাংকের যে ট্রানজাকশন দেখে ব্যাংক থেকে একটা লোন পাই। সেই লোনটা আমি সরাসরি একটা জায়গা কিনেছিলাম বাড়ি করার জন্য। এইটা আমার বিশালভাবে উপকার হয়েছে জীবনে, যেটা আমি সারা বছরের জন্যে, প্রতি বছরের জন্য বা অনেক দিনের জন্য কৃতজ্ঞ বোধ করি। আর মাথার উপরে একটা ছাউনি পেয়েছি, আর এই যে আমাদের সোনাঝুরি হাটটা একটা ছাদের নিচে অনেক বড় করে দেখাতে পাচ্ছি অনেক দিন ধরে, এটা আমি কৃতজ্ঞ জানাই আমাদের শ্রদ্ধেয় নাগবাবু, দেবাশিসবাবু। হ্যাঁ, এটা আমি অনেকভাবে আমি বা আমাদের সকল সদস্য সোনাঝুরি হাট সবাই আপনাকে কৃতজ্ঞ জানাই। এই বড়ি পাঁপড় আচার নিজে হাতে বানিয়ে আমি এই মেলা দাদাকে ফোন করে আমি দাদার সঙ্গে এখানে এসে মেলাটা করছি। এখান থেকে আমার থাকার কোনো জায়গা ছিল না, আমি একটা বারান্দাতে থাকতাম। এখন আমি মেলাটা করে আমি একটা টিনের ঘর বানিয়েছি, আমি সেখানেই থাকি। আমার বড় ছেলে 2 বাচ্চা, একটা 12 পড়ছে, একটা 9 পড়ছে। ওনাকে আমি পড়াশুনো শেখানো যা খরচ আমি এই মেলার থেকে সব কিছু ওদের খরচা করছি, সংসারের যা পর্যন্ত আমি দিই। আমার ছেলেটাকে চলে গেছে, বাড়িতে নেই। আমি এখন দাদার মেলাটা যদি সারা জীবন পাই আমি খুব খুশি হব। আমি খুব অসহায় পড়েছিলাম। আমি 6 মাস বয়সে আমার বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে আসি, আর শ্বশুর শাশুড়িরা কেউ আমার সঙ্গে সহযোগিতা ছিল না। আমি বাবুর বাড়িতে কাজ করতাম, কিন্তু বাচ্চাকে রাখবো কোথায়, কাজ করবো কোথায়, এই ভাবনা ভাবতে ভাবতে আমি খুব অসহায় করে মন খারাপ করে বাড়িতে বসেছিলাম। হঠাৎ একদিন একটা শিল্পী, এই মেলার শিল্পী আমাকে বললো ওই রাজশ্রী বাবুর নামে একটা ফোন নাম্বার দিল। আমি বললাম এটা কে? তা বললো একটা দাদা, উনি মেলা করে, ওনার সঙ্গে যোগাযোগ করবে বলে আমি সরাসরি এখানে যোগাযোগ করলাম, করে এখানে আসলাম। আসার পরে আমার ছেলেটা সেই 6 মাস বয়স থেকে পড়াশোনা শেখানো, তাকে হোস্টেলে রেখে মানুষ করা, সব কিছু করেছি এই সোনাঝুরি হাটের পয়সা নিয়ে। আজকের আমার ছেলে একটু উঁচু পথে গিয়েছে আপনাদের আশীর্বাদে, কিন্তু আমার সুখ তো কোনোদিন আজও পর্যন্ত পেলাম না। আমি বাপের বাড়ি ছিল খুব গরিব সংসার, আবার শ্বশুর বাড়ি গিয়ে অট্টালিকা পেয়েছি, প্রচুর ছিল, কিন্তু আমার কপালে কোনো সুখ নেই। সেখান থেকে বিতাড়িত হয়ে এখানে এলাম। এখানে এসে আজকের আমি এত সুখী, আপনাদের কাছে আর বলে বোঝাতে পারবো না। আমি ছেলে মানুষ করতে পেরেছি, এটাই সুখী। আমার মাথার উপর ছাদ পেরেছি, এটা সুখী। ছাদ না হোক, একটা ঘর তো বানিয়েছি, আর আজকের ইনকাম করছি, খাচ্ছি। এই দুটো আমি খেতে পেতাম না, শ্বশুরবাড়িতে এত আছে, মার তো খেয়েছি আর ভাত তো পাইনি। কিন্তু আজকের যে আমি এখানে এসে দাঁড়িয়েছি, এই দাদাদের, এই স্যারেদের আশীর্বাদে আমি আজকে ভালো রাস্তায় গেছি। আমি এই মেলাটা যেন সবসময় পাই, আর আমার শরীর মন যেন এই মেলার মধ্যেই সব কিছু আছে। আমি আর কিছু ভাবতে পারি না, আর বাড়ি একদিনও থাকতে পারি না। একদিন যদি বাড়ি থাকি মনে হয় যেন আমি কখন মেলায় যাব। আর আমি এই চাই এই মেলাটা এইভাবে চলতে থাকুক, আমরা যেন সব দিন এই মেলাতে এসে উপস্থিত হতে পারি। সব শিল্পীরা এই মেলার মধ্যে দিয়ে যেন ইনকাম করে তাদের জীবনযাপন ভালো থাকে। আমার মতো যেন এরকম কষ্টের জীবন সবার থেকে দূর হয়ে যাক, এই বলে আমি এখানে আসি দুর্গাপুজোর সময়। আমি এসেছি অ্যাকচুয়ালি আমার দিদির হাত ধরে কুকুর চিত্রকর। আমি ইনডোর বাইরে টোটাল স্টেটে আমি প্রোগ্রাম করতাম, গান্ধী শিল্প বাজার এবং ক্র্যাপ বাজার। দিদির সঙ্গে হাত ধরে এসে দুর্গাপুজোর সময় প্যান্ডেলে মাদুর দেওয়া হয় প্যান্ডেল সাজানোর জন্য, ডেকোরেটিভ পারপাসের জন্য। তারপর থেকে দাদা এবং দিদির হাত ধরে এখানে বসেছি এতদিন হলো। সপ্তাহে 3 দিন করে প্রোগ্রাম করছি, শুক্র শনি রবি। মেদিনীপুর থেকে আসছি এবং কোনো এখানে যে কাস্টমার এবং পাবলিক আমার মাদুর দেখে বলছে এখানে যে মাদুর পাজ আমরা জানতেই পারি না, এবং এই মাদুর যে নিয়ে গিয়ে ওরা বারবার বলছে যে না দাদা এই মেজারমেন্ট চাই, আমাকে এইরকম বানিয়ে দিন। এই যে ওদের আদান প্রদান এবং ওদের যে ভালোবাসা, এটুকু সঙ্গে নিয়ে আমি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমার ভাই বন্ধু তাদের মানে কি বলে যে বলবো সেটা বুঝতে পারি না। যেমন এখানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কজনের নাম বলতে পারবে, আমি হয়তো সকলেরই নাম বলে দেবো, হয়তো সেটা রাজস্বীদাও ভুলে যায় মাঝে মাঝে। তো আমার প্রথম পরিচয়, আমি একদম
ল্যাচ কাটা শিং ভাঙা, অর্থাৎ আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি বেহুশ হয়ে যাই যে এত বড় পৃথিবীটাতে কীভাবে চলবো। পাগলের মতো মাঝে মাঝে এখানে আসতাম, বাড়ি আমার দক্ষিণ দিনাজপুর, আবার সেখান থেকে মাঝে মাঝে আমি মানে গুড়ু মন নিয়ে একবার চলে গেলাম বম্বে ফিল্ম করব। সেখানেও জমতে পারিনি, 6 বছর ছিলাম, আমার ফ্যামিলির সঙ্গে পুরো কাট করে কোনো রিলেশন রাখতাম না, দেখি বাঁচা যায় কি না, দেখলাম বাঁচা যাচ্ছে না, ফিরে এলাম। এখানে এসে দিদির এখানে দাঁড়ালাম, তো দিদি বললো কিছু তো করতে হয়, জামাইবাবু ব্যবসার সঙ্গেই থাক। তো মাঝখানে 19-এর আগে সেটা বন্ধই হয়ে গেল। এবার আমার পাশে আমি যেখানে থাকি চামড়ার ব্যাগ তৈরি হয়, ওদের সঙ্গে আড্ডা দিতে শুরু করলাম, ঘন্টার পর ঘন্টা 10-12 ঘন্টা ওই বাড়িতে বসেই থাকতাম। তাতে আমার যে অভিজ্ঞতা হলো যেন মনে হলো আমি কারখানা খুলতেই পারি, করতেই পারি, কিন্তু আমার এখানে প্রবলেম হচ্ছে জায়গার প্রবলেম, যার জন্য আমি কারখানা খুলতেই পারি। তারপর ব্যাগে করে ব্যাগ নিয়ে এই পাশ ওপাশ করতাম, কখনো ব্যারাকপুর, কখনো খর্দা, কখনো মেট্রো স্টেশন, এইসব জায়গায় বসতাম। তো ইজেড-সিসির একটা প্রোগ্রামের জন্য ওরা ব্যানার দিয়েছিল, আমি সেখানে গিয়ে বাইরে ফুটে বিক্রি করছিলাম। 7 দিনের প্রোগ্রাম, 5 দিনের মাথায় ওনার সঙ্গে দেখা, অর্থাৎ রাজশ্রী দাস। উনি আমাকে ডেকে বললেন, আপনি যে এখানে বসেন কোনো কিছু আছে ডকুমেন্ট আপনার? হলো কিচ্ছু না। বলে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? এই নিন আমার ফোন নম্বর, কার্ড নিন, আর মার্চের 3 তারিখে আমার সঙ্গে ওই বিকেএফএলের দেখা করুন, আমাদের মেলা চলছে। গিয়ে দেখা করলাম। সেই দিন থেকে ওনার সঙ্গে যে আমার একটা মানে বলে না চেন, এই চেনটাকে আজও ভাঙতে পারিনি। উনিও চেষ্টা করেন ভাঙবো, চেন রাখবো না, এনার সঙ্গে সম্পর্ক রাখবো না। তারপরে পারিবারিক ব্যাপারটা এমন হয়ে যায়, আমার সামনে বসে আছেন ওনার মা, উনি আমার আর একজন বন্ধু, তার কথা না স্বীকার করলে হবে না। উনি আমাকে খুবই ভালোবাসেন, আমার পরিচিত নাম দিয়ে ডাকেন না, উনি আমাকে ডাকেন টুপি বাবু হিসাবে। আমার এই নাম ওনার দাওয়াতে খুব খুশি আমি, কারণ ওনার সঙ্গে বসে আমি রাত দিন এত গল্প করেছি, রাত ভোর হয়ে গেছে, ওনাকে একটু পাহারা দিতে গেছিলাম। আর এই রাজস্বীদা একটা কথা আমাকে আশ্বাস দিয়েছে, মানে তাবিজের মতো, যদি পৃথিবীতে কেউ তোমাকে তাড়িয়ে দেয়, আমার জন্য তোমার দরজা খোলা। এই আশ্বাসটুকুর জন্য ওনার সঙ্গে হামেশাই আমার ঝগড়া হয়, কারণে অকারণে, কিন্তু উনি আমার মুখ না দেখলে হলে থাকতে পারেন না। সেটা আমার কাছে সবচেয়ে বড় রিওয়ার্ড, যে একজন আমাকে ভালোবাসে। আমি ব্যবসা করার জন্য এখানে আসি না, আমি সময় কাটানোর জন্য আসি। আর এনার মতো বন্ধুর সঙ্গে মিশে আমার অক্সিজেনটা বেড়ে যায়, যার জন্য শরীর খারাপ হলেও আমি বাড়িতে থাকতে পারি না। মেলা আমাকে করতেই হবে, মেলা আমাকে করতেই হবে। সেই হিন্দি ছবির কথার মতো, দুনিয়া কি মেলা, এই দুনিয়ার মেলাতে আমাকে আসতে হবে। আমাদের 100 দিন উদযাপনের কেকটা কাটার জন্য এটা আমাদের একজন শিল্পীর বাচ্চা। দেখি কিন্তু শিল্পীকে অতটা চিনি না। আজকে যখন এদের কাহিনীগুলো শোনা হচ্ছিল, বিশেষত মা এবং মেয়ে তাদের বাড়ির কথা বলল, আমি স্টেজ থেকে অন্তত 4-5 জনের চোখে জল দেখতে পাই। এই যে এদের পাশে দাঁড়ানো, এই যে সোনাঝুরির হাট করে রাজস্বী বাবু এবং তার টিম যেটা অক্লান্ত পরিশ্রম করে আজকে 100 দিনের মাথায় এনেছেন, এটা তারিফ না করে পারা যায় না। এবং আরও ভালো লাগে এটা ভেবে যে আসলে শুধু বাণিজ্যের জন্য, ব্যবসার জন্য এটা নয়, এক একটা পরিবারকে দাঁড়াতে, তাকে ফিরে আসতে, তাকে সাহায্য করছে এই প্রয়াসটা। এবং এই প্রয়াস, যে কোনো প্রয়াস শুরু করার
সহজ, টিকিয়ে রাখাটা কঠিন। একদিন করলাম, দুদিন করলাম, 3 দিন পরে বাঙালির উদ্যোগ বসে যায়। ম্যাক্সিমাম 5 দিন, দুর্গাপুজোর 5 দিন, আর তো বাঙালি পারে না, আবার পরের দুর্গাপুজো। তো এই যে 100 দিন এক এক পা করে এখানে এসছে, এবং আমরা হিডকো থেকে যতটুকু ওনাকে স্পেস দিয়ে আমরা সাহায্য করতে পেরেছি। এবং গোড়ার দিকে যখন আমি শুনতে পাই যে শিল্পীরা এখানেই শুয়ে পড়বে, রাজস্ববাবু বলেন ওরা থাকবে কোথায়, জেলা থেকে আসছে বলে ও ওখানেই শুয়ে পড়বে। না, তা নয়, আমরা রবীন্দ্র তীর্থের ডরমেট্রি কিছুদিনের জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই করে শুরু। এখন অবশ্য বিক্রি বাটা বাড়ছে। এক্ষুনি আমরা জানলাম সাহেব মেম সাহেবরা আসছে এবং সেখানে ডলারে বেচা হচ্ছে। এবং আমি জানি পুজোর সময় এই যে বিভিন্ন বড় বড় পুজো কমিটিরা আছে, দুর্গাপুজোর কথা বলছি, তাদের যে বিভিন্ন রকমের প্যান্ডেল সজ্জা করতে হয়, তারা এখানে এসে বাজার করে নিয়ে যান, কারণ জেলায় জেলায় গিয়ে উদ্যোক্তাদের যাওয়ার তো সময় নেই। সুতরাং খুব সুন্দর একটা প্রক্রিয়া চলছে। এবং এবছর আমরা এই দিকটা, আগে শুধু ওই দিকটা ছিল, এই দিকটারও অর্ধেক আমরা ওনাদের ব্যবহার করতে দিয়েছি। আমাদের উদ্দেশ্য আর কিছু নয়। এবং এই যে সুন্দর সুন্দর আমরা কাহিনীগুলো শুনছি, উনি কাহিনীগুলো লিখে, উনি নিজে সাংবাদিক ছিলেন, এমনিতে গল্পও খুব সুন্দর প্রেজেন্ট করছিলেন। কিন্তু আমার মনে হয় সাকসেস হিসাবে যদি আমরা এটাকে চিহ্নিত করতে পারি, আরও অনেককে উদ্বুদ্ধ করা যাবে। এই যে এবারে ইন্ডিয়া টুডে আমার হাতে যেটা এই মোটা, সারা ভারতবর্ষের মহিলারা কোথায় কোথায় খুব উপরে উঠেছেন, তাদেরকে নিয়ে একটা গোটা ইস্যু, এবং প্রায় 200 পাতার এই ইস্যুটা ওরা করেছে। অর্থাৎ অন্য লোকের যে একটা দারিদ্র থেকে, সাধারণ ঘর থেকে যদি এই জায়গায় উঠতে পারে, সেটা কিন্তু আরও অসংখ্য মানুষকে সাহায্য করবে, এবং তাহলেই আমাদের এই প্রয়াসটা সত্যিকারের আরও ছড়িয়ে যাবে। আমরা নিঃসন্দেহে আরও বেশি করে এনাদের পাশে থাকতে চাইব, কিন্তু রাজস্বীবাবুর মতো সংগঠক না থাকলে সত্যি করা সম্ভব না। ওই যে বললেন বীরভূমের বাড়িতে গিয়ে মাথা নিচু করে ঢুকে পা ভাঁজ করে শুয়ে থাকা, এই জন্য চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এবং আমিও বীরভূমের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম 3 বছর, সুতরাং আমি খুব রিলেট করতে পারছি ওখানকার দারিদ্র, ওখানকার লাইফস্টাইল। আমাদের কলকাতার নিউটনে বসে বোঝা যায় না, খানিকটা আঁচ, খানিকটা এদের পাশে থাকার সুযোগ পেয়ে নিঃসন্দেহে কলকাতাবাসী এবং নিউটনবাসী গর্বিত। আমি চাইব আরও এরকম দুস্থ মানুষ, কিন্তু গুণী মানুষ, যারা এত সুন্দর সুন্দর করেন। প্রোডাক্ট বিক্রি না করলে তো হবে না, লোকে না কিনলে তো হবে না, শুধু বসে থাকলাম একটা বিক্রি হলো না। আমি এনাদের একজনকে অন্তত জিজ্ঞেস করলাম বিক্রি ভালো হচ্ছে, বলে হ্যাঁ ভালো হচ্ছে। এইটা কিন্তু সেলেবল প্রোডাক্ট করার আমার ধারণা এরা খুব চট করে অ্যাডাপ্ট করে নেয়, এবং সেইটাই এদের সাকসেস। এবং এই সাকসেসটাই যদি আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে পারি, যে কী করে কলকাতার মানুষ কী চাইছেন, সাহেব ম্যাম সাহেবরা কিসের খোঁজ করছেন, সেইটার দিকে নজর দেওয়া, এটাকেই বলে মার্কেটিং, এটাকেই বলে ফিডব্যাক। এইটা নিঃসন্দেহে এখানে হচ্ছে। সেই জন্যে একটা দিকে হলো না, এখন 1.5টা দিক। এবার তো কোন দিন বলবেন হিডকো ভবনটাও আমায় দিয়ে দাও। সোনাঝুরির হাট শুনলেই মনে হয় শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছি, তবে না, এখন কিন্তু আমরা সোনাঝুরির হাটে আছি, কিন্তু শান্তিনিকেতনে নয়, রয়েছি একেবারে নিউ টাউনের বুকে। এর আগেও রেডিও নিউ টাউন এখানে পৌঁছে গিয়েছিল, আর এবার যেই মানুষটার ক্রিয়েটিভ আইডিয়া এই সোনাঝুরির হাট আমাদের একেবারে হাতের কাছে পৌঁছে দিয়েছে সমস্ত জেলার সুন্দর সুন্দর জিনিস, সেই মানুষটির নাম রাজর্ষিদা। তো রাজর্ষিদা যখন প্রথম এই চিন্তা এসেছিল যে মেলা করব, আসলে এই এমএসএমইর দরুন তো অনেকেই অনেক কিছু বানান এখন, কিন্তু তারপর এই মানে যে বিজনেস করছে তার থেকে কাস্টমারের কাছে পৌঁছনো, মানে এই B2C যেটাকে আমরা বলি, এইটা কি করে ভাবলে এবং কি করে কেন ভাবলে যে মেলাই করব? দেখুন, সারা ভারতবর্ষ ঘুরেছি, বিদেশেও গেছি, দেখেছি যে
বাংলার যে হস্তশিল্প তার একটা আলাদা মর্যাদা এবং চাহিদা আছে। তা 2020 সালে যখন লকডাউন হয় তার আগে থেকে 2012 থেকে বিভিন্ন জেলার গ্রামগুলোতে ঘুরছি যে শিল্পীদের জিনিসটাকে কিভাবে প্রমোট করা যায়, কারণ তারা জিনিস বানাচ্ছে কিন্তু মিডিয়েটার যারা তারা সেই একটা ব্যাগ কিনে নিচ্ছে 20 টাকায়, নিয়ে সেটাকে বিক্রি করছে 150 টাকায়। তা অরিজিনাল টাকা তো তারা পাচ্ছে না, মধ্যিখানের লোকটা বড়লোক হচ্ছে। তা মধ্যিখানের যে লোকটা তাকে তো বড়লোক করে লাভ নেই, শিল্পীকে তাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে হবে, তার যাতে মাটির বাড়িটা পাকা বাড়ি করতে পারে তার ব্যবস্থা করতে হবে। সেই লোককে 2020-তে যখন করোনা তখন প্রত্যেকটা জেলার শিল্পীরা পায় ঘরমুখো, কারো প্রচুর মাল স্টকে, মার্চ মাসের পর থেকে মেলা বন্ধ। এবং আমার খুব ভালো মনে রয়েছে অক্টোবর মাসে পর্যন্ত কোনো মেলা নেই, ভারতবর্ষে কোনো মেলা নেই, কলকাতাতেও নেই। কিন্তু ওই বলে না বাঙালিরা পথ দেখায়, বাংলা পথ দেখায়, সেরকমই একটা উদ্যোগ 9ই অক্টোবর প্রথম কেষ্টপুরে আমরা 19 জন শিল্পীকে নিয়ে মেলা বসাই। আমাকে অনেকে বলে যে তোমাকে পুলিশ ধরবে, তোমাকে মাননীয় মুখ্যমন্ত্রী তোমাকে মেলা করতে দেবে না, কিন্তু সত্যি কথা বলতে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এবং মানুষের ভালোবাসায় আমাদের সোনাঝুরি হাট শুরু হলো 9 অক্টোবর 2020 সাল থেকে। আজ 30শে ডিসেম্বর 2023 কন্টিনিউ চলে যাচ্ছে, এখনও বন্ধ হয়নি। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এটা হয়েছে। হঠাৎ হতে হতে আমরা এই যে নিউ টাউনের অ্যাক্সিস মলের ব্রিজের নিচের জায়গাটা দেখি, দেখার পর আমরা হিটকোতে মাননীয় শ্রী দেবাশিস সেন মহাশয়ের একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। উনি আমাদের বলে যে আপনি আসুন। আসার পরে উইদিন 5 মিনিট উনি কথা শুনে আমাকে বলে আপনাদেরকে পারমিশন দিলাম 1 মাস আপনি হাটটা বসান, প্রতি শুক্র শনি রবিবার। আমরা জেলার শিল্পীদেরকে জানাই, শিল্পীরা খুব উৎসাহিত। চলে এলাম এখানে শিল্পীদেরকে নিয়ে এবং উনি থাকার ব্যবস্থা করে দিলেন আমাদের রবীন্দ্রতীর্থে, পুরোটাই ফ্রি। তা আমাদের আর কি চাই, 1 মাস ফ্রি থাকবে শিল্পীরা, জায়গাটা উনি প্রথমে ফ্রি দিয়েছিলেন। সত্যি কথা বলতে নিউ টাউন আমাদের মুখ ফেরায়নি। নিউ টাউনের প্রতিটি মানুষ আমাদের শিল্পীদের পাশে দাঁড়িয়েছিল, এসে এখান থেকে ন্যায্য দামে তারা শিল্পীদের জিনিস সম্মানের সাথে কিনেছে। মানে এটা আমি নিউ টাউনবাসীর কাছে আজকে কৃতজ্ঞ। এই নিউ টাউনবাসী এই সোনাঝুরি হাটকে আরও মানুষের কাছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিয়েছে। সেই করতে করতে ভারতবর্ষের বিভিন্ন কোণা থেকে মানুষ আসে এখন এখানে, যারা কলকাতায় আসে কিংবা পশ্চিমবঙ্গে বিভিন্ন রিলেটিভের বাড়িতে আসে, তারা দৌড়ে চলে আসে সোনাঝুরি হাটে শুক্র শনি রবিবার। আর আগস্ট মাসে হঠাৎ করে দেখি গুগল তার ম্যাপে দিয়ে দিয়েছে নিউ টাউন সোনাঝুরি হাটটাকে উইকেন্ড সোনাঝুরি হাট হিসেবে। এটা আমাদের বড় পাওনা। আর আমরা সত্যি কৃতজ্ঞ নিউ টাউনবাসী এবং হিটকোর কাছে, তারা যেভাবে এই সোনাঝুরি হাটকে সাপোর্ট করেছে, যার জন্য পশ্চিমবঙ্গের প্রান্তিক হস্তশিল্পী এবং তাঁতশিল্পীরা যারা এই মেলা করে হাটে জিনিস বিক্রি করে তাদের মানে ফ্যামিলি চালাচ্ছে, তারা আজকের দিনে খুব উপকৃত। এইভাবেই আমাদের হাট চলছে নিউ টাউনের বুকে। আজকে 100টা দিন আমরা অতিক্রান্ত করলাম নিউ টাউনে। আমরা খুব আনন্দিত, আমাদের শিল্পীরা আনন্দিত এবং শিল্পীরা তাদের যে জিনিস বানাচ্ছে। আমার একটাই অনুরোধ রইল আপনাদের কাছে, আপনারা যদি শিল্পীদের থেকে একটা জিনিস কেনেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে বলেন বাংলার হস্তশিল্পের একটা জিনিস কিনতে, তাহলে কিন্তু আমাদের বাংলার হস্তশিল্পীতে আরও টিকে থাকবে। আর অ্যান্ড্রয়েড ফোনেতে মোবাইলে আপনি যতই হস্তশিল্প জিনিস দেখেন না কেন, যতক্ষণ না নিজের বাংলার জিনিস হাতে ধরছেন, নিজের ছেলে মেয়েকে দেখাচ্ছেন যে এটা বাংলার ঐতিহ্য, বাংলার শিল্প, বাংলার লোক সংস্কৃতি, ততক্ষণ বাংলার শিল্প সংস্কৃতি সঠিক রূপ পাবে না। আর বাংলার শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। সোনাঝুরি হাটের সাথে থাকুন, পাশে থাকুন। নিশ্চয়, একদম ঠিক। আর আমার মনে হয় নিউ টাউনের সমস্ত মানুষ, শুধু নিউ টাউন কেন, গোটা বাংলা, গোটা বিশ্বের মানুষ রয়েছে বাংলার শিল্পীদের সঙ্গে। ধন্যবাদ।